আমি বললাম, আমি যদি ভুল না হই তাহলে আপনার বয়ফ্রেন্ড আছে, তাই তো? মেয়েটা বলল, এজন্যই তো বললাম আমি আজও ওকে খুব ভালোবাসি। আমি বললাম, তাহলে আপনি এই বিয়েতে রাজি হলেন কেন? তানিয়া বলল, কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন? আমি বললাম কি আর আপনি বলছেন কি? তানিয়া বলল, আমি যেটা বলছি সেটার উত্তর দেন। আমি বললাম, ভালোবাসা, তাই তো? আপনি যেহেতু বলেই দিয়েছেন আপনার মনের কথা, তাহলে আমি আর লুকিয়ে কি করব? আমিও একজনকে খুব ভালোবাসি, তবে আজও বলা হয় নাই। তার সাথে বিশাল একটা ঝগড়া হয়ে গেছে। মেয়েটা বলল, যাই করেন না কেন ভালোবাসার মানুষের থেকে কখনো দূরে সরে যাবেন না। আপনি গেলে ও যে একা হয়ে যাবে। জানেন, যখন আমার বয়ফ্রেন্ড আমার সাথে থাকে তখন আমি আলাদা একটা শক্তি পাই। আমি বললাম, মা বাবাকে কষ্ট দিয়ে আমরা কি ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাব? এমনটা করা কি উচিত আমাদের? তানিয়া বলল, আপনাকে আমি উদাহরণস্বরূপ কিছু বলবো অথবা দেখাবো। আমি বললাম, না, আমাকে আর কিছু দেখাতে হবে না। কি বলবেন বলেন আপনি, আর আমি শুনি। তানিয়া বলল, আমি আর কি বলবো? আপনাকে এখানে কেন আনা হয়েছে এটা বুঝে গেছেন হয়তো। শুধু এটুকু বলতে পারি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। শেষ নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত ওকে আমার পাশে চাই। মেয়েটা সেই কখন থেকে ভালোবাসা ভালোবাসা বলছে, একটু বাজিয়ে দেখি তো সত্যি কি না। আমি বললাম, বিয়ের আগে সব মেয়েই বলে আমি ওকে না তাকে ভালোবাসি, পরে বিয়ের পর সব ঠিক হয়ে যায়। তানিয়া বলল, তার মানে কি আপনি আমাকে বিয়ে করতে চান? আমি বললাম, আমি সেটা বলি নাই, তবে আমি আমার আম্মুর কথা তো আর ফেলতে পারি না। ওনারা বলেছে যেহেতু বিয়ে তো করতেই হবে, তাছাড়া আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। তানিয়া বলল, বিয়ের পরের দিনই আমি হয়তো মারা যেতে পারি। আমি বললাম, সেটা বিয়ের আগে অনেকেই বলে, তবে করে না। তানিয়া এবার আমার কথা শুনে হয়তো একটু কষ্ট পেয়েছে, এমনটা আমি বলবো ও হয়তো আশা করে নাই। তাই একটু কান্নার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি ওকে এক আকাশ পরিমাণ ভালোবাসি, বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কখনো কাউকে মন থেকে ভালোবেসে দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন ভালোবাসা কাকে বলে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বললাম, আমি আমার আম্মুর কথা তো আর ফেলতে পারি না। তানিয়া বলল, আমি প্রেগনেন্ট। আশেপাশে পরিবেশটা নীরব হয়ে গেছে, কোনো ধ্বনি নেই, কোনো শব্দ নেই। সব মনে হয় তানিয়ার কথা শুনে বন্ধ হয়ে গেছে। তবে আমি যেটুকু আশা করি নাই তার থেকেও যে বেশি কিছু হবে সেটা আমার চিন্তার বাহিরে ছিল। গাইস, তোমরা তো জানো আমার ক্যাশ প্রাইজ গিভওয়ে করার কথা ছিল, যেটা রোজার ব্যস্ততার কারণে করা হয়নি। আমি ইনশাল্লাহ ঈদের দিন গিভওয়েটা করব। তোমরা হয়তো ভাবছো আমি গিভওয়ে করার জন্য টাকা কোথায় পাবো। আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো তাহলে তোমরা অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। হাত থেকে ফোনটা কখন যে নিচে পড়ে গেছে বলতে পারি না। ফোনটা নিচ থেকে হাতে নিতে নিতে বললাম, এগুলো আরো আগে আপনার বাবা মাকে বলার দরকার ছিল, তাহলে হয়তো বিষয়টা একটু ওনারা দেখতেন। তানিয়া বলল, আমি কি বলবো বলেন? আমি বাবাকে খুব ভয় পাই। ছোট থেকে উনি যা বলে আমি তাই করি। অনেক ভয় পাই ওনাকে। আমি বললাম, আপনার সব কথাবার্তা আমার কাছে ভালো লেগেছে, তবে এই কথাটা শুনে আপনার উপর আমার অনেক রাগ জমে গেছে। মনে মনে বললাম, বাবা, মেয়েটা তো আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে কার ছেলের বাপ যে হতাম নিজেও জানি না। ঘাটের জল খাবে অন্যজন আর আমি নদীর ধারে বসে বসে দেখব। বাহ, খুব ভালো। না জানি আজ আমার মতো কোন ভাইয়ের একই অবস্থা। যাক, আমি তো বেঁচে গেলাম। তবে মেয়েটা অনেক ভালো, বুঝতে পেরেছি। ভালো না হলে এই কথা আমাকে হয়তো বলতো না, লুকিয়ে রাখতো আমার থেকে। না হলে বিয়ের দিনই এই কথা শুনে আমি মারা যেতাম। তানিয়া বলল, কি চিন্তা করেন? আমি বললাম, চিন্তা করছি এখন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তানিয়া বলল, আপনি যেভাবে পারেন এই বিয়েটা ভেঙে দেন। সাথে সাথে আমি আম্মুকে কল দিলাম। আমি বললাম, আম্মু তুমি এখন কোথায়? আম্মু বলল, কেন, কি হয়েছে বলতো? আমি বললাম, তুমি এখন কোথায় আছো সেটা আগে বলো। আম্মু বলল, কেন, আমি তো এখনো বসে আছি। আর তুই কই? তাড়াতাড়ি চলে আয়, আমাদেরকে বাসায় যেতে হবে। তখন মেয়ের সাথে কথা বলিস না, আর এখন মেয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছিস। আমি বললাম, কোনো একটা বাহানা বানিয়ে ওখান থেকে চলে যাও, আর মেয়ে কিন্তু প্রেগনেন্ট। তানিয়া বলল, এই আপনি আপনার আম্মুর কাছে এই কথা বললেন কেন? আমি বললাম, আম্মু কি হলো? আম্মু বলল, আচ্ছা পরে তুই কিভাবে কি করবি, নাকি আমি এখন সবার সামনে বলে দিব? আমি বললাম, আমি কি তোমাকে বলতে বলেছি? তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ো, আমি পরে সব সামলে নিব। আম্মু বলল, আচ্ছা, এই বলে ফোন রেখে দিল। তানিয়া বলল, এই আপনি? আমি বললাম, আমার আম্মুকে বললাম কেন, তাই তো? আরে আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ডের মতো, সবকিছুই তার কাছে বলি, কোনো সমস্যা হবে না।
আপনি কোনো চিন্তাই করবেন না। তানিয়া বলল, তাও আপনার মার কাছে আপনার বলা উচিত হয় নাই। আমি বললাম, আমার আম্মু সবকিছু সমাধান করতে পারবেন, এটা আমার বিশ্বাস আছে ওনার উপর, এবং কোনো ঝামেলাও করবেন না উনি। তানিয়া বলল, চলেন আমার সাথে। আমি বললাম, এখন আবার কোথায় যাব? তানিয়া বলল, আরে আসেন তো। আমি বললাম, যেতেই যেহেতু হবে তাহলে চলেন। তানিয়া বলল, আপনি কাকে ভালোবাসেন বললেন না তো? আমি বললাম, বললে আর কি হবে, বাদ দেন এসব চিন্তা ভাবনা। তানিয়া বলল, না বলেন শুনি। আমি বললাম, এখন কোথায় যাবেন? তানিয়া আমাকে একটা ব্রেঞ্চের উপর বসতে বলল। আমিও ওর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। হঠাৎ একটা ছেলে আমাদের কাছে এসে তানিয়ার দিকে একবার তাকিয়ে দেখলো। তানিয়া কি জানি ইশারা করে দেখালো ছেলেটাকে। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভালো আছেন? আমি বললাম, তুমি কে? তোমাকে তো চিনলাম না। এবার তানিয়া বসা থেকে উঠে ছেলেটাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। এটা দেখে তো আমি এখন লজ্জায় পড়ে গেলাম। আহা কি দৃশ্য! হয়তো ওর বয়ফ্রেন্ড। সত্যি ভালোবাসা সুন্দর, যদি প্রিয়জন পাশে থাকে। তাই বলে আমার সামনেই চুমু দিল, লজ্জাও করলো না। ছেলেটা এবার তানিয়াকে সরিয়ে বলল, কি করছো? সামনে ভাইয়া আছে, দেখতে পারতেছো না? আমি বললাম, না থাক, তোমরা রোমান্স করতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি কি তানিয়ার বয়ফ্রেন্ড? ছেলেটা বলল, জি ভাইয়া। আমি বললাম, তুমি ওকে ভালোবাসো? আমি বললাম, তুমি ওকে ভালোবাসো সেটা না হয় বুঝলাম, কিন্তু তানিয়া নাকি প্রেগনেন্ট, এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। ছেলেটা এবার অদ্ভুত দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ভাইয়াকে বলেছো এই কথা তাই না? তানিয়া বলল, তো কি করব? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করি বলো? আমি বললাম, তার মানে তানিয়া তুমি আমাকে মিথ্যা বলেছো? ছেলেটা বলল, ভাইয়া ওর কথাই কিছু মনে করবেন না, আপনি পুলিশের চাকরি করেন তাই হয়তো একটু ভয় পেয়েছে। ভাইয়া আমাদের একটু সাহায্য করেন না? আমি বললাম, আমি আর কি করতে পারি তোমাদের জন্য বলো? ছেলেটা বলল, এই বিয়েটা ভেঙে দেন। আমি বললাম, আমি না হয় ভেঙে দিব, কিন্তু 2 দিন পর তো অন্য কেউ এসে তুলে নিয়ে যাবে তখন। ছেলেটা একটু মন খারাপ করে বলল, আমি আর কি করব, বেকার অবস্থায় তো ওর মা বাবার কাছে বিয়ের কথা বলতে পারি না। আমি একটা কার্ড ছেলেটার হাতে দিয়ে বললাম, এখানে গিয়ে আমাকে একটা কল দিবে, তাহলেই তোমার চাকরি হয়ে যাবে। ছেলেটা বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তানিয়া বলল, আপনাকে আমি যতটা খারাপ মনে করেছিলাম আপনি তার থেকে অনেকটাই ভালো। আমি বললাম, তোমাদের ভালোবাসাটা খাঁটি, সেটা আমি বুঝতে পেরেছি, এজন্যই এসব করলাম। তানিয়া বলল, ওকে না পেলে সত্যি আমি আত্মহত্যা করতাম। আমি বললাম, সেটা আমি তোমাদের দেখেই কিছুটা আন্দাজ করেছি। আচ্ছা আমাকে এখন যেতে হবে, এমনিই অনেক দেরি হয়ে গেছে। তানিয়া বলল, এখন তাহলে আমরা কি করব, একটা বুদ্ধি দিয়ে যান। আমি বললাম, এখন কাজী অফিসে গিয়ে 2 জন বিয়ে করে নাও, আর বিয়ে করে তোমার বাসায় তুমি, ওর বাসায় ও। যখন তোমাকে তোমার বাবা বিয়ে দিতে চাইবে তখনই তুমি গিয়ে বাধা দিয়ে বলবে, ও আমার বউ। আর যদি এত কিছুর পরেও সমস্যার সমাধান না হয়, আমি তো আছি, অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হব একেবারে। ছেলেটা বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হঠাৎ পেছনে পরিচিত একটা কণ্ঠের আওয়াজ শুনলাম। কে হতে পারে এটা? আরে এটা তো তাসলিমার কণ্ঠ মনে হচ্ছে। পেছনে তাকিয়ে দেখি আমাদের থেকে অনেকটা দূরে 2টা মেয়ে মিলে আড্ডা দিচ্ছে। তার মানে কি আজও রিয়া ম্যাম একা একা বের হয়? এজন্য একদিন উনি বড় ধরনের বিপদে পড়বে, তাই তাকে একটু সাবধান করে আসি। কিন্তু এটা যদি রিয়া ম্যাম না হয়? আরে এটাই মনে হয়, কারণ আমার পরিচিত একটা কণ্ঠের আওয়াজ একটু আগে শুনলাম। তানিয়া আমার একটা হাত ঝাঁকি দিয়ে বলল, ভাইয়া কি চিন্তা করেন? আমি বললাম, আমাকে এখন ইমার্জেন্সি যেতে হবে। তানিয়া বলল, এত তাড়াতাড়ি কই যাবেন, কোনো তাড়া আছে নাকি? আমি বললাম, যেতেই হবে। তানিয়া বলল, ভাইয়া আমি কিন্তু আমার বাবাকে কিছু বলতে পারবো না। আমি বললাম, তোমার চিন্তা করতে হবে না, এসব আমি দেখে নিব। তানিয়া বলল, তাহলে আজকে আসি ভাইয়া? আমি বললাম, যাও। ওরা 2 জন ফিরে চলে যেতে লাগলো। আমি পেছনে ফিরে ওই 2টা মেয়ের উদ্দেশ্যে হাঁটা দিলাম। তবে আজকে আমার কেমন জানি একটা ভয় করছে। ম্যামের সাথে আমার ঝগড়া হয়েছে, তারপরেও কি আমার ওনার কাছে যাওয়া উচিত? হয়তো আমি এখনো ওনাকে পছন্দ করি, ওকে হয়তো আমি কাছ থেকে বাঁচাতে পারবো না, কিন্তু দূর থেকে তো পারি। আজকে ওকে একটু সাবধান করে আসি, প্রতিদিন একা একা কেন বের হয়? আঙ্কেল সেদিন বলল রিয়ার উপর নাকি কেউ হামলা করার চেষ্টা করেছে, এরপরেও উনি ওনার বাবার কথা না শুনেই বের হয়েছে। ওদের কাছাকাছি যেতেই একটা সাদা রঙের মাইক্রো ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আমিও জায়গায় দাঁড়িয়ে গেলাম, কি হতে চলেছে সেটা বোঝার চেষ্টা করছি, কিন্তু গাড়িটা আবার চলে যেতে লাগলো। তবে মেয়েগুলো উধাও, বুঝতে পারলাম ওদের অপহরণ করা হয়েছে। এখন আমি পুরোপুরি বিশ্বাস করতে লাগলাম এটাই রিয়া ম্যাম হবে, না হলে ওদের কেউ অপহরণ করতো না। গাড়ির পেছনে আমি দৌড়াতে লাগলাম। ম্যামের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমার আম্মু ওকে আমার বউ করতে চেয়েছে, আমি এর শেষ না দেখে কি এভাবেই ছেড়ে দিব? দৌড়াতে দৌড়াতে আম্মুকে কল করলাম। আম্মু বলল, রনি বল কি হয়েছে? আমি বললাম, আমার ফোনের লোকেশন চালু আছে। আম্মু বলল, কি হয়েছে বাবা, তোর তো আবার কিছু হয় নাই, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, রিয়া ম্যামকে কেউ অপহরণ করার চেষ্টা করেছে, আমি তারই পেছনে পেছনে দৌড়াচ্ছি।
তুমি আমাকে ফলো করে চলে আসো। এটা বলেই ফোনটা রেখে দিলাম। দৌড়ানো অবস্থায় বেশি কথা বলা যাবে না। গাড়ি একটা জঙ্গলের কাছে গিয়ে দাঁড়ালো। আমি দূর থেকে দেখতে পারতেছি। আগে দেখি ওরা কি করে। দুইটা মেয়েকে গাড়ি থেকে নামানো হলো, তবে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অবাক হয়ে আমি অন্য মেয়েটার দিকে তাকিয়ে আছি। ওকে কোনো রকম জোর করা হয় নাই, এভাবেই হেঁটে ওদের পেছনে পেছনে যাচ্ছে। তার মানে এই কি তাসলিমা? তাসলিমা আবার কোনো ষড়যন্ত্র করে নাই তো ম্যামকে নিয়ে? আমার বিষয়টা একটু সন্দেহ লাগলো। ওরা একটা বাসার ভেতরে ঢুকে গেল। বাহির থেকে উকি দিয়ে দেখব যে সেই রকম কোনো ব্যবস্থাও নাই, তাই আমিও ভেতরে ঢুকে গেলাম। দরজা খুলতেই দুইটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তবে আমি রিয়াকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখে অবাক হয়ে গেছি, আর তাসলিমা ছেলেপেলেদের সাথে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি এতটুকু ক্লিয়ার যে তাসলিমা বেইমানি করেছে ম্যামের সাথে, কারণ এই সব কিছুর মাস্টারমাইন্ড আমাদের সিনিয়র স্যার। এটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। যিনি আমাদের রিয়া ম্যামের বডিগার্ড হয়ে যেতে আমাদের হুকুম করত, ওনার কথা মেনেই আমাদের কাজ করতে হতো। এই সিনিয়র স্যার যে রিয়া ম্যামকে অপহরণ করবে আমি বিশ্বাসও করতে পারছি না। আমাকে দেখে উনি একটা হাসি দিয়ে বলল, আরে রনি যে, তুমিও এখানে চলে আসলে? আমি বললাম, স্যার আমি আপনাকে অনেক সম্মান করি। স্যার বলল, সম্মান করো দেখেই তো আমার কথা মেনে কাজ করতে না। আমি বললাম, সেটার একটা কারণ ছিল, কিন্তু আপনি আমার সিনিয়র অফিসার, আপনি আমাদের সবাইকে ওনার কাছে পাঠিয়েছেন, তাহলে আপনি কেন এই খেলা খেললেন? রিয়া ম্যামের মুখে কি জানি দিয়ে আটকে রেখেছে, এজন্য কথা বলতে পারছে না। স্যার বলল, কেন ওকে এখানে নিয়ে এসেছি এটা জানতে চাইছো তাই না? আমি বললাম, আপনি না বললে আমি কিভাবে জানবো? অফিসার বলল, ও আমার চাচাতো ভাইকে মেরে ফেলেছে। আমি বললাম, সেটা বুঝলাম না, আর উনি কেন আপনার চাচাতো ভাইকে মারতে যাবে? স্যার বলল, প্রথম যেদিন তোমরা গিয়েছিলে একটা ছেলেকে শরীর থেকে মাথা আলাদা করেছিল মনে আছে? যার রক্ত দিয়ে রিয়া অর্থাৎ তোমাদের ম্যাম গোসল করেছিল, মনে আছে সেই কথা? সেটাই আমার চাচাতো ভাই ছিল। আমি সব বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। তবে এখন বুঝতে পারছি রিয়া ম্যাম যে নিজের মাথায় নিজেই কুড়াল দিয়েছে। উনি নাকি সবকিছুর খবর আগে থেকেই জানে, আর এখন নিজেই ফেসে গেছে। স্যার বলল, এখন তাসলিমার মতোই আমি আশা করি তুইও চুপ করে দাঁড়িয়ে থাকবি, না হলে তোরও লাশ পড়ে যাবে। একটা কথা মনে রাখিস, আমার কাজে যে বাধা দেয় সে কখনোই বেঁচে থাকতে পারে না। রিয়া ম্যাম অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। হয়তো আমাকেই একমাত্র উনি ভরসা করতে পারেন এখানে। স্যার বলল, কি রে, তোর নাকি খুব দেমাক? সেদিন রনি তোকে পেছন থেকে বাঁচানোর জন্য ধরেছে, আর তুই ওকে জুতা দিয়ে যে মাইটাই না দিলি। ইস বেচারা। কথাটা আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, দেখেন স্যার, ওনাকে ছেড়ে দেন। স্যার বলল, ছাড়ার তো কোনো কথাই নাই, আগে এখানের সবাইকে নিয়ে ওর সাথে একটু মজা করব। বলতে বলতে উনি রিয়ার কপালে হাত দিতেই আমি দৌড়ে গিয়ে হাতটা ধরে বললাম, ওর গায়ে হাত দিবেন না স্যার। স্যার বলল, আমি বলেছি আমার কাজে বাধা দিবি না। আমি বললাম, প্লিজ স্যার, ওনার গায়ে আপনি হাত দিবেন না। স্যার বলল, দেখ রনি, আমি দ্বিতীয়বারের মতো বলছি, আমার কাজে বাধা দিবি না, এরপরে কিন্তু আর বলবো না। পেছন থেকে একটা ছেলে বলল, ভরে দেই স্যার। স্যার বলল, আরে না, ও আমাদের ডিপার্টমেন্টের লোক, মারলে ঝামেলা হয়ে যাবে, আর বিশেষ করে ওর মাকে তো তোমরা চিনোই। আমাকে পাশ কাটিয়ে আবার রিয়ার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলো। যেখানে আমি ওনার শরীরে হাত দিতে পারলাম না, সেখানে অন্য কাউকে কিভাবে দিতে দেই? অন্তত নিজের জীবন থাকতে তো কখনোই না। এবার রাগের কারণে ওনাকে লাথি মেরে দূরে ফেলে দিলাম। আমি বললাম, তোর তো সাহস কম না ওনার শরীরে হাত দিস? আশেপাশের ছেলেগুলো আমার দিকে দৌড়ে আসছে। যতটুকু পারলাম সব কয়টাকে বসিয়ে দিলাম, কিন্তু হঠাৎ করেই স্যার একটা রড দিয়ে আমার মাথা বরাবর একটা আঘাত করলো। স্যার বলল, আমি কতবার বলেছি আমার কাজের মাঝে বাধা দিবি না, এখন মজা বোঝ। এখন আমার শরীরের শক্তি কমে আসছে। তাও আমি তাসলিমার দিকে তাকিয়ে বললাম, খুব বিশ্বাস করতো ম্যাম তোকে, আর তুই? এবার স্যার আমার সামনে এসে বলল, এত করে মারলাম তোকে, তারপরেও কিভাবে কথা বলছিস? তোর দম আছে বলতে হবে। যে আঘাত করেছি এটাতে কেউ বেঁচে থাকবে ভাবাই যায় না। আমি বললাম, পেছন থেকে যদি আঘাত না করতি তোদের সব কয়টাকে এখানে কেটে রেখে দিতাম। স্যার বলল, ও তাই নাকি? আমাকে লাথি দিয়ে আবার দূরে ফেলে দিল। আমি মাথায় হাত দিয়ে ধরে আছি। ম্যাম আমার দিকে তাকিয়ে কান্না করছে। আমি আর কি করব? যতটুকু সম্ভব আমি ওনাকে বাঁচাতে চেষ্টা করছি, তবে ম্যাম আমাকে কিছু বলতে চাইছে, মুখটা আটকানোর জন্য কিছু বলতে পারছে না। ওনার কান্না দেখে আমার সহ্য হচ্ছে না, কলিজা ফেটে যাচ্ছে আমার, কিন্তু আমার শরীরে এতটুকু শক্তি নেই যে ওনাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। শেষবারের মতো তাসলিমার দিকে তাকিয়ে একটু দেখলাম, কিন্তু ও এক কোনায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো কথাবার্তা নাই মুখে। স্যার বলল, ওর দিকে তাকিয়ে কি করবি? ও তোকে কোনো সাহায্য করবে না, এখানে সব আমার লোক, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি মারবো না, শুধু ওর সাথে আমার ভাইয়ের দেনা পাওনা মিটাবো। আবারও বসা থেকে উঠে রিয়া ম্যামের দিকে যেতে লাগলাম।
আমি বললাম তোর পায়ে পড়ি, ওনাকে ছেড়ে দে। কিন্তু উনি একটা হাসি দিলেন। আবারও আমার পুরনো একটা কথা মনে পড়ল, আমার বোনের মতো তো রিয়া ম্যামের একই অবস্থা হবে না। না, আমি বেঁচে থাকতে আর এসব হতে দিব না। আবার কোনো রকম দাঁড়িয়ে স্যারকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলাম। উনি এবার আমার দিকে অগ্নিচোখে তাকিয়ে সরাসরি আমার বুকে গুলি করে দিল। সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম, চোখ দিয়ে পানি পড়ছে। শেষ পর্যন্ত আমি রিয়া ম্যামকেও বাঁচাতে পারলাম না। কিন্তু হঠাৎ করে 2টা গুলির আওয়াজ শুনলাম, সাথে আমার আম্মুর কণ্ঠ। আম্মু আমাকে ধরে গাড়িতে বসিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। আমাকে ধরে আম্মু খুব কান্না করছে। আমার চোখ বন্ধ, তবে এখনো আমি জ্ঞানহারা হই নাই। আমি বললাম, আম্মু রিয়া ম্যামের তো কিছু হয় নাই। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তোর কিছু হবে না। আমি বেঁচে থাকতে যে তোর গায়ে হাত দিয়েছে আমি ওকে ছাড়বো না। আর রিয়ার কথা তোর চিন্তা করতে হবে না, ওকে কেউ কিছু করে নাই। আমি বললাম, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। আম্মু বলল, বাবা তোর কিছু হবে না, এই তো আমরা কাছাকাছি চলে আসছি। আমি বললাম, আম্মু আমি মারা গেলে রিয়া ম্যামকে বলিও আমি ওনাকে খুব ভালোবাসি। এ কথা বলতেই আম্মু আমার মুখে ধরে বলল, বাবা এমন কথা বলিস না, আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দিব না। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার কেমন জানি একটা ঘুম লাগলো। হতে পারে এই ঘুম মরে যাওয়ার ঘুম, নাকি আমি আবার বেঁচে ফিরতে পারি। তবে এখান থেকে যদি আমি বেঁচে যাই সেটা আমার জন্য সৌভাগ্য হতে চলেছে। আজকে তানিয়া আর ছেলেটার ভালোবাসা দেখে আমার ভেতরেও একটি আলাদা ফিলিংস কাজ করেছে। ওদের মতোই আমারও কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। সত্যিকারের ভালোবাসা কখনোই হেরে যায় না। তবে আমিও হয়তো রিয়া ম্যামকে ভালোবাসি, তবে সেটা শুধু ভালো লাগা নাকি ভালোবাসা সেটা আমি নিজেও জানি না। তবে এটুকু জানি আমি বেঁচে থাকতে ওনার গায়ে কেউ হাত দিতে পারবে না। আমার আম্মু যখন বলেছিল যদি আমার ঘরের বউ হয়ে কেউ আসে সেটা হতে হবে একমাত্র রিয়া ম্যাম, সত্যি আমার মতো আম্মু হয়তো ওকে পছন্দ করেছে, না হলে তো আর এই কথা বলতো না। সেই দিন আমাকে মারার পরও আমি ওনাকে বাঁচাতে গেলাম। হয়তো এটাকেই বলে আত্মার টান। এখন আর চোখ খোলা রাখতে পারছি না। চেষ্টা করছি জেগে থাকতে, তবে কোনোভাবেই পারছি না। তাহলে আমার ভালোবাসা কি সত্যি হবে না? হয়তো কিছু কিছু ভালোবাসা একতরফাই থেকে যায়। এই চোখ বন্ধ হলে অনেকেই খুশি হবে, আবার অনেকেই কান্না করবে। তবে আমার বেঁচে থাকতে খুব ইচ্ছে করছে। ডাক্তার বলেছে কেসটা খুব ইমার্জেন্সি, হয়তো নাও বাঁচতে পারে। উনার আম্মুর কাছ থেকে সাইন নিয়ে আসতে হবে। এটা শুনে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। তাহলে আমি কি আর বেঁচে থাকতে পারবো না? এই পৃথিবীর মায়া আমাকে ত্যাগ করতে হবে। হঠাৎ করেই আমার চোখ বন্ধ হয়ে গেল। তবে শেষবারের মতো আম্মুর একটা চিৎকার শুধু আমার কানে এলো, রিয়া ম্যাম কি আমাকে জীবিত দেখতে পারবে না আর? হয়তো না। অনেক চেষ্টার পরেও নিজের চোখ খোলা রাখতে পারলাম না। আস্তে আস্তে চোখ 2টা বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতে দেখতে আমাদের বোনের মৃত্যু গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা কেমন লেগেছে তোমাদের কাছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর গল্পের লাস্টে স্যাড এন্ডিং দেখে মন খারাপ করার কিচ্ছু নেই, যেহেতু আমি তোমাদেরকে বলেছি ঈদের দিন তোমাদেরকে একটা সারপ্রাইজ দিব। তো সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করো। আর সারপ্রাইজটা পাওয়ার জন্য এই ভিডিওতে 10,000 লাইক এবং 2000 কমেন্ট কমপ্লিট করে দিবা। যদি কমপ্লিট করতে পারো তাহলে ঈদের দিন তোমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। আর এই ভিডিওটা আপলোড হতে হতে আমাদের 2 লক্ষের ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত অল্প সময়ে আমাদের 2 লক্ষের বিশাল একটা ফ্যামিলি কমপ্লিট করে দেওয়ার জন্য। এমনকি 22 তারিখ অর্থাৎ ঈদের পরের দিন আমাদের চ্যানেলের 1 বছর কমপ্লিট হবে। আমাদের এই 1 বছরের ইউটিউব পথযাত্রায় তোমরা যে 2 লক্ষের বিশাল একটা ফ্যামিলি কমপ্লিট করে দিবা এটা আমরা ভাবতেও পারি নাই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ঈদের দিন মাগরিব পর আমরা আমাদের ফেসবুক পেজ রেদওয়ান অলওয়েজ অন ফায়ারে লাইভে আসতে যাচ্ছি। তোমাদের সাথে লাইভে কথা হবে, আড্ডা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।